অ্যালপেনলিবেল চকলেটটা দেখছো কিরকম, দুই মাথা গোল, মাঝখানে একটু খাত, অপর সাইডে সেম রাউন্ড শেপ, মাঝখানে একটু খাত। তো এই লোহিত রক্তকণিকা দ্বি অবতল, বৃত্তাকার, গোলাকার। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সঞ্চালন হয়, কিভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহনের প্রয়োজন। এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। তো প্রথমে আমাদের রক্তের মাধ্যমে পরিবহন করে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে। রক্ত দেহে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করতেছে। আমাদের পরিবহনের প্রধান ভূমিকাটা রাখতেছে রক্ত। আমাদের এটা প্রথমে জানতে হবে, আমাদের পরিবহনের প্রধান ভূমিকাটা রাখতেছে রক্ত। তো আমাদের রক্ত কথা যখন আমাদের এখন চলে আসছে, তাহলে আমাদের মাথায়, সবাই মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, হোয়াট ইজ রক্ত? রক্ত কি? রক্ত যখন আমরা, তোমাদের মাথায় এখন প্রত্যেকের কাজ করতেছে, আসলে রক্ত কি? রক্ত তরল যোজক কলা। তরল যোজক কলা, এখানে তরল, রক্ত একটি তরল জাতীয় পদার্থ। এখানে তোমরা কলা শুনছো, কলা মানি তোমাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, তোমরা অনেক সময় কলা এবং টিস্যুকে আলাদা করে ফেলো। আসলে না, দুটা জিনিস একই। যেটা কলা সেটাই টিস্যু, যেটা টিস্যু সেটাই কলা। তো আমরা যদি রক্তের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করতে চাই, রক্ত নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে রক্ত যে তরল। তো তরল জিনিসের কথা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের মাথা আসে তরল তো দুই প্রকার, হয় অ্যাসিড, নয় ক্ষারীয়, না নিউট্রাল পানি। আমরা এখানে পানির কথা আসার প্রয়োজন নাই, এখানে হয় অ্যাসিড নয় ক্ষারীয়। আমরা জানি কি, আমরা কেমিস্ট্রিতে আলোচনা করছি, বায়োলজিতে আলোচনা করছি, পিএইচ 1 থেকে 14 পর্যন্ত এর রেঞ্জ। এর রেঞ্জের যদি আমরা 7-এর নিচে থেকে 1-এর ভিতরে আলোচনা করি, সেটা কি? সেই যে পিএইচের মানটা আসে সেটা অ্যাসিডের পিএইচের মান। এবং 7-এর উপর থেকে যদি আমরা 14 পর্যন্ত আলোচনা করি, তখন আসে ক্ষারীয়। তো আমরা যখন তরল আলোচনা করছি, তাহলে রক্ত হয় অ্যাসিড না ক্ষারীয়, দুইটার একটা হবে। তো আমরা জানতে পারি যে রক্ত ক্ষারীয়। রক্ত ক্ষারীয় এর কারণেই রক্ত হালকা লবণাক্ত। রক্ত ক্ষারীয়র কারণেই রক্ত লবণাক্ত। যখন তোমার যদি কেউ কেটে যায়, তোমাদের মাধ্যমে মাঝে অনেক সময় অনেক কাজ করে যে যখন তোমার যদি হাত কেটে যায় আঙ্গুল, তাহলে তুমি যদি রক্ত চোষো তাহলে বন্ধ হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। তখন ভুল ধারণার মাধ্যমেই তোমরা শিখতে পারতেছো যে তখন মুখে তোমরা স্বাদ পাচ্ছ রক্ত লবণাক্ত। তাই এই লবণাক্ত যদি আমরা ক্ষারীয় বলি, আমরা এইমাত্র আলোচনা করছি যে যদি 7 থেকে 14 এই রেঞ্জের ভিতরে আমাদের পিএইচের মান আসে, তাহলে সেটা ক্ষারীয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি এটা ক্ষারীয়, তাহলে এটার পিএইচের মান অবশ্যই 7-এর উপরে হবে। তো 7-এর উপরে কত আমাদের জানতে হবে? 7-এর উপরে 7.2 থেকে 7.4 পর্যন্ত। যদি আমরা পরীক্ষায় আলোচনার জন্য, পরীক্ষায় আসার জন্য কথাগুলো বলি, প্রত্যেকটা টার্ম বলি, প্রত্যেকটা পয়েন্টের কথা বলি, তোমাদের দাগানো বই প্রয়োজন নেই। তোমাদের লেকচারটা ফলো করো, তোমাদের প্রত্যেকটা টার্ম এখানে চলে আসবে। তোমরা যদি মনে করো ভাই আপনার ক্লাসের থেকে কত % কমন আসবে, আসলে তোমাদের এখানে যে পয়েন্টগুলো আসবে এই প্রত্যেকটাই কোনো না কোনো ভার্সিটিতে, কোনো না কোনো বিজ্ঞান প্রযুক্তিতে, কোনো না কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে তোমাদের এইটা আসে থাকে। এরপর আমরা আসি, আমাদের দেহে রক্ত তাপমাত্রা থাকে। আমাদের দেহের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের রক্তেরও একটা তাপমাত্রা আছে। তাহলে আমাদের দেহে তো প্রত্যেক দেহের 8% রক্ত। তাহলে যদি দেহের তাপমাত্রা থাকে, রক্তের অবশ্যই তাপমাত্রা আছে। রক্তের তাপমাত্রা 36 থেকে 38, 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মাঝে।
এই বিষয়টা তোমরা আলিম স্যারের বইতে একটু রেঞ্জ কম বেশি পাবে, আজমল স্যারের বইতে আরেকটা পাবে, মাজেদা ম্যাডামের বইতে আরেকটা পাবে, কিন্তু 36 থেকে 38 রেঞ্জের বাইরে যাবে না কোনো বইতে। এজন্য আমাদের যদি প্রশ্ন আসে যে সেখানে যদি 38 না থাকে, 37 না থাকে, আমরা আজমল স্যারের বইতে পড়ছি 37, কিন্তু আমি তখন যে পরীক্ষায় পাইলাম 36.1। আর তিনটা যে অপশন থাকে, 4টা এমসিকিউর ভিতরে আর 3টা অপশন থাকে, 3টা অপশনে কোনোটাই এই 36 থেকে 38 এই রেঞ্জের ভিতরে নাই। তাহলে আমরা নির্দ্বিধায় তাগিয়ে দিতে পারি 36.1 আমাদের অ্যান্সার। কিন্তু আমরা কোনো বইতে 36.1 পড়ি নাই। কারণ কি? আমাদের রেঞ্জটা আমরা পড়েছি। আমরা পিএইচের রেঞ্জ পড়ি। পিএইচের রেঞ্জ আমরা কি বলতে পারি যে 7.2 হলে খারিও না, 11.2 হলে তো ওটা খারিও। ঠিক এরকমই যদি 36 থেকে 38-এর ভিতরে রেঞ্জের ভিতরে কোনো একটি অপশন থাকে, তাহলে সেটাই হবে তোমার অ্যান্সার। লক্ষ্য করে দেখবা, এর বাইরে, এই রেঞ্জের বাইরে কোনো বইতেই দেবে না। এরপর আসো, এই যে আমরা বললাম আমাদের দেহে রক্ত থাকে, রক্ত কত % আমাদের দেহে? রক্ত আমাদের মোট দেহের 8% রক্ত। 8% কথাটা বলতে গেলে তোমার দেহের ওয়েট আমার দেহের ওয়েট এক না। তার মানে তোমার দেহে একটু বেশি কম, আমার দেহে একটু বেশি। আমি তো মোটা মানুষের স্বাভাবিক। তো স্বাভাবিক সুস্থ মানুষ, আমরা স্বাভাবিক সুস্থ মানুষ কীভাবে ধরি? এই যে আমরা 8% ধরলাম, 8% ধরলে আমরা বুঝতে পারি যে 5 থেকে 6 লিটার হবে আমাদের দেহে রক্ত। এটা কার জন্য? তোমার জন্য না, আমার জন্য না। স্বাভাবিক যার বিএমআই বেশি। যদি বিএমআইয়ের কথা আলোচনা করতে যাই, আমরা পরিপাকতন্ত্রে বিএমআই আলোচনা করব, আমাদের সাথে থাকবা, সেটা পাবা। স্বাভাবিক যার বিএমআই স্বাভাবিক, অতিরিক্তও না কমও না, তার ক্ষেত্রে 8%। তার ক্ষেত্রে 8% মানে 5 থেকে 6 লিটার। বুঝতে পারছো তোমরা? 5 থেকে 6 লিটার দেহে রক্ত থাকে। তার মানে কি? আমরা পুরো ব্লাড যদি আলোচনা করতে যাই, ব্লাডের উপাদানগুলোকে, তাহলে এটা কি ক্ষারীয়? এর পিএইচ 7.2 থেকে 7.4, এর টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এর পার্সেন্ট কত? 8%। তার মানে 5 থেকে 6 লিটার। আমরা যদি রক্তের আপেক্ষিক গুরুত্ব আলোচনা করতে যাই, রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি। তার মানে কি? 1.0625 তোমরা লিখে নিতে পারো, অথবা তোমাদের বইতেও আছে, তোমরা লক্ষ্য করতে পারো। রক্ত পানির চেয়ে গুরুত্ব বেশি। রক্ত লবণাক্ত। রক্ত দেহে 5 থেকে 6 লিটার। রক্ত পিএইচ 7.2। রক্ত ক্ষারীয়। তার মানে কি? তার পিএইচ 7 থেকে 14 রেঞ্জের উপরে। এই যে 4টা-5টা পয়েন্ট আমরা পড়লাম, এগুলোকে আমাদের কিসে কাজে দেবে? আমি বিশ্বাস করি তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো অথবা সেকেন্ড টাইমার হয়ে থাকো, যে কোনো ভার্সিটি যাবা, তোমার রক্তের থেকে একটা প্রশ্ন আসবে না, তাহলে সে ভর্তি পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। সেই ভর্তি পরীক্ষাটাই কোনো গ্রাহ্য হবে না। কাগজে কলমে সেই ভর্তি পরীক্ষা যদি তারা রাইট দেয়, আমি মইনুল, আমি দেবো সেটা ক্রস। কারণ রক্ত ছাড়া যেমন আমাদের জীবন চলে না, আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ চলতে পারে না, ঠিক তেরকমই রক্ত থেকে প্রশ্ন না আসলে সে পরীক্ষা আমি কিভাবে চলবে? আমার দেহই তো চলে না। যে শিক্ষক প্রশ্ন করবে তার দেহ চলবে না, আমার দেহ চলবে না, তোমার দেহ চলবে না। যদি আমাদের দেহই না চলে, আমরা জড়বস্তু হয়ে যাই, তাহলে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব কিভাবে? আমরা পরীক্ষার প্রয়োজন কি? জড়বস্তুর তো কোনো পরীক্ষার প্রয়োজন নাই। যে বস্তু চলনশীল সে বস্তুর সব কিছু প্রয়োজন থাকে, জড়বস্তুর কোনো প্রয়োজন নাই। দেখো তুমি সেই টেবিলটায় বসে আছো, ওই টেবিলটা একটা জড়বস্তু। জড়বস্তু কি লড়তে পারে? লড়তে পারে না। তো জড়বস্তুর প্রয়োজন নাই। কিন্তু তোমার আমার, আমরা জড়বস্তু না, আমরা চলনশীল বস্তু। আমাদের রক্ত প্রয়োজন, এবং রক্ত প্রয়োজনের কারণেই আমাদেরকে রক্ত শিখতে হবে, এবং এই রক্ত শেখার জন্য পরীক্ষায় রক্তের প্রশ্ন আসতে হবে। এবং এই 5টি পয়েন্ট থেকে যদি প্রশ্ন রক্তের সম্পর্কে না আসে, তাহলে কোথা থেকে আসবে? রক্তের কণিকা থেকে। আমরা রক্তের কণিকাও শিখবো। প্লাজমা থেকে আসবে, প্লাজমা থেকে শিখবো। প্লাজমা কথা যদি এখন তোমরা আলোচনা করতে যাই, তোমাদের মাথা খুলে যাচ্ছে যে বর্তমানে দেশে মহামারী চলতেছে, করোনা ভাইরাস।
এই করোনা ভাইরাসে কোনো দেশ এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি করতে পারে নাই, কিন্তু একটা থেরাপি কার্যকর দিচ্ছে। সেটা কি তোমরা কি জানো? প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি কি? প্লাজমাটা কি? প্লাজমাটা কোথা থেকে নিচ্ছে? আজকে দেখতেছো অনেক করোনা আক্রান্ত আমাদের ভাই ও বোনেরা, তারা রিকভার হওয়ার পরে, তারা সুস্থ হওয়ার পরে তারা প্লাজমা ডোনেট করতেছে, কিন্তু তোমার মাথায় খেলতেছে না যে প্লাজমাটা কি। আমরা কি জানি না প্লাজমাটা কি? আমরা জানি রক্তকে যদি আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে মনে রাখবা, যন্ত্রটার নাম কি? প্রত্যেকটা জুলজি ভিতরে রক্ত এমন একটা অধ্যায়, এই অধ্যায়টার প্রত্যেকটা লাইন তোমার জীবনের জন্য একটা ঈর্ষণীয় হয়ে থাকবে। তোমার জীবনের চলার জন্য এই রক্তের প্রত্যেকটা লাইন তোমার মাথায় রাখতে হবে। তুমি যখন পড়ে যাবা, দাড়ি কমা তোমার দেখতে হবে না, তোমাকে রক্তের প্রত্যেকটা জিনিস খেলতে হবে। এই যে আমি যেন বলতাম একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে যদি আমরা রক্ত নিয়ে মিনিটে 3000 বার করে 30 বার আমরা এই যন্ত্রটার ভিতরে ঘোরাই, তাহলে রক্ত দুইটা স্তরে ভাগ হয়। একটা প্লাজমা মানে রক্তরস, আর একটা রক্ত কণিকা। আমরা এগুলো আলোচনা করব। আস্তে আস্তে আমরা সব শিখতে হবে, কারণ রক্ত থেকে প্রশ্ন না আসলে যেভাবে আমাদের পরীক্ষা বাতিল হবে, সেরকম রক্ত সম্পর্কে প্রত্যেকটা তথ্য আমাদের না জানতে পারলে আমাদের পরীক্ষা দেওয়া অনর্থক। আমাদের পরীক্ষা সার্থক হওয়ার প্রয়োজন। আমাদের দীর্ঘ 12 বছরের পরিশ্রম আমরা এভাবে লুটে দেব, তা হতে পারে না। আমরা যেভাবে আমাদের একটি পয়সা আমাদের একটি শ্রম বৃথা দিতে দেব না। আমাদের প্রত্যেকটি শ্রমের দাম আছে, আমাদের প্রত্যেকটি কথার দাম আছে, আমাদের প্রত্যেকটি বইয়ের দৃষ্টিদের উপরে আমাদের দাম আছে। এই জন্য আমাদেরকে রক্ত সম্পর্কে প্রত্যেকটা জিনিস জানতে হবে। এই জানার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের রক্ত সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম। তো এখন আমাদের আরও কি আছে? রক্ত দুটা স্তরে ভাগ করা হয়েছে, রক্তরস প্লাজমা এবং রক্ত কণিকা। এই যে রক্ত কণিকা নিয়ে আলোচনা করতে গেলে আমরা কি আলোচনা করব? আমি রক্ত বলি না, আমি এই অধ্যায়ের নাম দিছি আমাদের দেশ। আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমি রক্তকে তার সাথে তুলনা করি। দেশ যেরকম মা তার দেশকে আগলিয়ে রাখে, দেশকে কোনো ক্ষতি করতে দেয় না, ঠিক তেমনি রক্ত আমাদের দেহকে আগলিয়ে রাখে। আমাদের দেহের যদি কোনো জায়গায় রক্তের ঘাটতি ঘটে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে এবং আমরা একটা সময় মরে যাব। কিন্তু আমরা কেন মরে যাব? আমরা তো রক্ত সম্পর্কে জানি। আমরা কেন রক্তকে আমাদের দেহে অভাব ঘটতে দিব? আমি রক্তকে বলেছি গণপ্রজাতন্ত্রী রক্ত সঞ্চালন। সরকারের জায়গায় আমি সঞ্চালন বসাইছি। কেন বসাইছি? কারণ আমাদের রক্ত ও সঞ্চালন, এই যে আমরা বারবার বলতেছি রক্ত আমাদের দেহে পরিবহন করে, এই যে দেহের সঞ্চালনের কারণেই তো পরিবহন করে। আমি যদি রক্তকে আমাদের দেশ ধরি, এই রক্তটাকে যদি আমি আমাদের দেশ ধরি, তাহলে কি হবে? আমাদের দেশে কি তুমি আমি সাধারণ জনগণ, এই সাধারণ জনগণের পার্সেন্টেজ তো দেশে বেশি। তারপর কি থাকে? একটি দেশ পরিচালনার জন্য অবশ্যই ডিফেন্স প্রয়োজন। এই ডিফেন্সটা কি? এই ডিফেন্সটা আমাদের দেশের জন্য লক্ষ্য করো। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, এরা প্রত্যেকটা আমাদের এক এক সেক্টরে তারা এক একভাবে আমাদের প্রোটেক্ট করে থাকে। তারপর যদি আমরা আলোচনা করি, দেশের প্রশাসন আছে, প্রশাসক কারা? দেশে আইনজীবী আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, ম্যাজিস্ট্রেট আছে। আমাদের এগুলো জানতে হবে। এই যে আমি তোমার 3টা টার্ম বললাম, সাধারণ জনগণ তুমি আমি, তারপর বললাম কি প্রশাসন আর প্রশাসক দুটা জিনিস এক না। মাথায় রাখবে, প্রশাসক এবং প্রশাসন দুটা জিনিস এক না। প্রশাসন র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা হচ্ছে প্রশাসক কারা? ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বিচারপতি, আরও সেক্টরে যারা আছে। তো আমি যে এই 3টা জিনিস আলোচনা করলাম, কোন কারণে আমি তোমাদের সামনে এই 3টা জিনিস আলোচনা করলাম? এই 3টা জিনিস আলোচনার বিষয়ে যদি আমরা একটু আমাদের এখন পড়ার ভিতরে চলে যাই গল্প থেকে, তাহলে আমরা কি লক্ষ্য করব?
দেখো, তুমি আমি সাধারণ জনগণই কিন্তু আমাদের এই 16 কোটির ভিতরে সবচেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন পরে আসি, দেখো আমাদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কত? 1,20,000। 1,20,000 লোহিত রক্তকণিকা। তার অপর পক্ষে কত পার্সেন্ট আমাদের শেষশত রক্তকণিকা আছে? শেষশত রক্তকণিকা মানে প্রশাসন আছে কত? 5 থেকে 7,000। তারপরে যদি আমরা আলোচনা করি প্রশাসক, লয়ার, আইনজীবী, বিচারপতি, ম্যাজিস্ট্রেট, তারা কত পার্সেন্ট? তারা কতটুকু পরিমাণ? 10 থেকে 15,000। এই তো যদি আমরা রেশিও করি, আমরা অনুপাত করি, তাহলে দাঁড়ায় কি? প্রত্যেক একজন প্রশাসন 700 জন সাধারণ গণমানুষকে নিয়ন্ত্রণ করে। এটা আজমল স্যারের তথ্য। অপরদিকে যদি আলিম স্যারের বইতে যাও, আলিম স্যার এই জিনিসটা একটু ঘুরিয়ে লিখছে। 500 জনের থেকে 500 জন জনসাধারণকে নিয়ন্ত্রণ করে একজন। তো দেখো, তথ্য হালকা ডিফারেন্স থাকবে। এটা জুলজি, এটা তোমার আমার দেহের বিভিন্ন অর্গানের বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে এটার কিছুটা মান হয় কম না বেশি হবেই। এই কারণে আমাদের দুইটা তথ্যই মনে রাখতে হবে। 7:1 এবং 500:1। 700:1, 500:1। যদি আমরা বলি, যদি ভাইয়া জিজ্ঞাসা করো তোমরা যে ভাই আমাদের একটা কোশ্চেনে যদি এইটাও থাকে তাহলে আমরা কোনটা অ্যান্সার দেব? কোনো দিনও দুইটা একসাথে থাকবে না। যেরকম তোমার সতীন, তোমার তো সতীন নাই, তোমার সতীন আর তুমি একসাথে এক ঘরে কোনোদিন বসবাস করতে পারবে না। ঠিক একই রকম তারা দুইজনও একইভাবে থাকতে পারে না। তারা অনেক তোমার রাগী, একসাথে কোনোদিন থাকবে না। এই যে তোমার প্রশাসন তোমাদের 700 জনকে, আমাদের 700 জনকে একজন প্রশাসন নিয়ন্ত্রণ করে। তার মানে কি প্রশাসনের ভিতরে সেক্টর আছে না? এই সেক্টরগুলো কি? আমরা যদি এই শেষশত রক্তকণিকা প্রশাসন মাথায় রাখবো, আমি প্রশাসন বললেই তোমাদের মাথায় যেন চলে আসে শেষশত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, এবং তুমি আমি রেড ব্লাড সেল। প্রশাসন কোনোদিন রেড অ্যালার্টে থাকে না। তুমি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলার প্রেক্ষিতে বিভিন্ন জঙ্গি সংগঠনের হুমকির মুখে রেড অ্যালার্টে আমরা থাকি, প্রশাসন থাকে না। তো আমাদের কালারটা অবশ্যই হবে রেড ব্লাড সেল। আমরা লোহিত রক্তকণিকা, আমাদের হবে রেড ব্লাড সেল। আমরা কলোনি আকারে বাস করি। কলোনিটির আকৃতি কীভাবে হয়? আকৃতি হয় বৃত্তাকার, দ্বিঅবতল। যদি আলোচনা করো, দ্বিঅবতল যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই ছোটোবেলায় হোক এখনও হোক অ্যালপেনলিবেল চকলেট খেয়েছো। অ্যালপেনলিবেল চকলেটটা দেখছো কীরকম? 2 মাথা গোল, মাঝখানে একটু খাত, অপর সাইডে সেম রাউন্ড শেপ, মাঝখানে একটু খাত। তো এই লোহিত রক্তকণিকা দ্বিঅবতল, বৃত্তাকার, গোলাকার। লোহিত রক্তকণিকা বৃত্তাকার, গোলাকার। এটা জানতে হলে আমাদেরকে চিত্র এঁকে জানতে হবে এবং তার সাথে পার্থক্যগুলো কি। যদি লোহিত রক্তকণিকা বৃত্তাকার হয়, আমরা সাধারণ জনগণ যদি বৃত্তাকার হই, তাহলে প্রশাসনের আকৃতি কীরকম এবং প্রশাসকের আকৃতি কীরকম, এটা জানার জন্য আমরা তোমাদের কাছে আরও লেটেস্ট হয়ে আমাদের অতি শীঘ্রই তোমাদের কাছে পরবর্তী পার্ট চলে আসছে। তোমরা পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক দাও। আমাদের চ্যানেলের নাম বৃত্তের বাইরে। তোমাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য।